আচ্ছা, এর আগের দিন যেই পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করছি। তোমাদের রেকর্ডিং ক্লাসটা আমি দিয়ে দেবো, ওটা অন্য ল্যাপটপে আছে, আর এটা নতুন ল্যাপটপ থেকে করানো হচ্ছে। তো তো এখানে সাউন্ডের হয়তো একটা ইস্যু হতে পারে, সেটা আমি ঠিক করার চেষ্টা করেছি। যদি এরকম মনে হয় তাহলে একটু তোমরা আমাকে জানাই। আচ্ছা, যেখান থেকে আমরা পড়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। আমরা পড়েছিলাম মনে হয় ষষ্ঠ শ্রেণী হয়ে গেছিলো, তাই সরি সরি, এটা তো এগুলো তো হয়ে গেছিলো। আচ্ছা, এখান থেকে হবে হয়তো। আচ্ছা, নিষ্ক্রিয় মৌল থেকে পড়ব। এখানে বলা হয়েছে দেখো যে ফ্লুরিনকে, এটা তো আমরা পড়েছিলাম যে ফ্লুরিনকে সুপার হ্যালোজেন মৌল বলা হয়। হ্যালোজেনদের মধ্যে যে 7টা মৌল ছিল, ফ্লুরিন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাডিন, সরি 5টা মৌল ছিল। এই 5টা মৌলের মধ্যে আমরা ফ্লুরিনকে সুপার হ্যালোজেন মৌল বলবো, কারণ ফ্লুরিনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা সব থেকে বেশি ফ্লুরিনের। আমরা আসছি তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা আসছে তোমাদের পর্যায় বরাবর শ্রেণী বরাবর যখন বলবো, তখন তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা আরেকবার আলোচনা হবে। আচ্ছা, এরপরে কি বলেছে, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, নাম শুনে বুঝতে পারছো। নামগুলো অবশ্যই মনে রাখবে, আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো দেওয়া আছে এর নামগুলো অবশ্যই জানবো। সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন অ্যান্ড রেডন। এখানে 6টা আমরা নিষ্ক্রিয় মৌল আমরা পাচ্ছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, 6টা। এবং ম্যানমেড একটা নিষ্ক্রিয় মৌল আছে, সেটা হচ্ছে 4 সংকেত হচ্ছে ওজি। ওজি যেটার ফুল ফর্ম অগনেসিয়াম বলা হয়, ঠিক আছে, অগনেসিয়ামই মনে হয়, নামটা তবু একবার দেখে নেবো। অগনেসিয়াম আমি যতটা জানি অগনেসিয়ামই বলে। তাহলে ম্যানমেড হচ্ছে গিয়ে ওজি, এটা মানুষ বানিয়েছে। কিন্তু এই যে 6টা মৌল আছে এগুলো হচ্ছে কি প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এবং এই সমস্ত মৌলগুলো নিষ্ক্রিয় মৌল বলে। কেন নিষ্ক্রিয় মৌল বলা হয়? কারণ এদের বাইরের কক্ষে ঠিক যতটা ইলেকট্রন থাকার কথা ঠিক সেই পরিমাণ ইলেকট্রন থাকে, সেই জন্য এদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বলবো। যেমন আমি যদি হিলিয়ামকে নিই, তাহলে হিলিয়ামে দেখবে তোমরা হিলিয়ামের সংকেত হচ্ছে এইচই, এবং এর ইলেকট্রন বিন্যাস যদি করা হয় কে কক্ষ এল কক্ষ যদি আমরা নিই, তাহলে কে কক্ষে 2টো ইলেকট্রন আছে। যতগুলো ইলেকট্রন কে কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2টো থাকতে পারে। এল কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা থাকতে পারে। তাহলে যখন যেই কক্ষে যতটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে এবং ততগুলো যদি ইলেকট্রন থেকে যায়, তাহলে সেটাকে আমরা নিষ্ক্রিয় মৌলের মধ্যে নিয়ে চলে আসবো। যেমন আমি যদি একটা নিয়ন নিই, নিয়ন নিয়নের তুমি যদি দেখো তাহলে নিয়নের ক্ষেত্রে 10 হবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে কে এল, কে কক্ষে 2টো ইলেকট্রন দিয়ে দিলাম এবং এল কক্ষে আমরা কটা দেবো? 8টা। তাহলে নিয়নের এল কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রনই থাকতে পারে এবং আছেও 8টা, সেই জন্য আমরা নিয়নকে কি বলবো? নিষ্ক্রিয় মৌল বলবো। তাহলে একই রকমভাবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন সবগুলোর বাইরের কক্ষে ঠিক যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন থাকে, সেই জন্য এরা নিষ্ক্রিয় মৌল। কারণ কোনো পরমাণু যদি বাইরের কক্ষ সুস্থিত হয়, সুস্থিত হলে ও কিন্তু ছোটাছুটি করবে না, ও কারোর সাথে রিয়াকশানে আসবে না। আর যদি রিয়াকশানে না আসে তখন সেটাকে আমরা নিষ্ক্রিয় মৌল বলবো। বলছে প্রকৃতিতে এই মৌলগুলি খুব কম পরিমাণে পাওয়া যায়, এদের বিরল গ্যাসও বলা হয়, নামগুলো জেনে রাখবো। পর্যায় সারণীতে আমরা আধুনিক পর্যায় সারণী যদি বলি তাহলে 18 বা 0 শ্রেণীতে এই মৌলগুলিকে রাখা হয়েছে। এই শ্রেণীটিকে নিষ্ক্রিয় মৌল শ্রেণী বলে। 18 নং শ্রেণীর মৌলগুলির মধ্যে হিলিয়ামের যোজ্যতা হচ্ছে 2টি। হিলিয়ামের যোজ্যতা দেখো, হিলিয়ামের যোজ্যতা কত? আচ্ছা, যোজ্যতা জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। যোজ্যতা জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি, হিলিয়ামের যোজ্যতা হচ্ছে 2 এবং বাকি 5টি মৌলের যোজ্যতা কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। এরম ইলেকট্রন বিন্যাস খুবই স্থায়ী হয়, তাই এরা সাধারণ অবস্থায় এরা বিক্রিয়া করে। এরকম না যে করে না, বিক্রিয়া করে, ঠিক আছে, কিন্তু টেম্পারেচার তাহলে সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি হাই দিতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা, বারবার যোজ্যতা জিনিসটা কনসেপ্টটা আসছে, তাহলে যোজ্যতার ব্যাপারটা একটু বলে দিই, যেটাকে বলে ভ্যালেন্সি। ভ্যালেন্সি যোজ্যতা। একটা তৈরি করলাম নিলাম, সেটা হচ্ছে 1 থেকে 4, আর একটা বললাম 5 থেকে 8। যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4 হয় তাহলে যোজ্যতা কত হবে? যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5 থেকে 8 হয় তাহলে যোজ্যতা কত হবে? ঠিক আছে।
যদি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4 হয় তাহলে যোজ্যতা আমরা কি হবে, 1 থেকে যদি 4 থাকে তাহলে সেক্ষেত্রে যোজ্যতা কত হবে, যোজ্যতা হবে ভ্যালেন্সি সমান হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, ইংরেজিতে লিখে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালেন্সি সমান কি বলবো, নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস অফ লাস্ট অরবিটাল। কিন্তু যদি 5 থেকে 8 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভ্যালেন্সি চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে কি করব, 8 যতগুলো থাকবে সেখান থেকে আমরা কি করব, এটাকে বাদ দিব, মানে এখানে আমি লিখে দিব নাম্বার অফ ইলেকট্রনস অফ লাস্ট অরবিটাল। এবার এই জায়গাটা বুঝতে হয়তো অসুবিধা হবে, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমরা যদি হিলিয়াম নিই, ঠিক আছে, যেমন আমরা যদি হিলিয়াম নিই, এর এক্সাম্পল আমরা দিচ্ছি। হিলিয়াম নিই না, তাহলে হিলিয়ামের তো বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, কারণ ইলেকট্রন বিন্যাস এখনই করলাম, কে কক্ষে হচ্ছে দুটো, এল কক্ষ তো নেই। তাহলে এর যোজ্যতা কত, হিলিয়ামের বাইরের কক্ষে দুটো, তার মানে এর ভ্যালেন্সি হচ্ছে কি কত, ভ্যালেন্সি ভি বলে লিখলাম। তাহলে এর ভ্যালেন্সি যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি তোমার 2। যেমন আর একটা নিচ্ছি, যেমন হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন কত 7, সেটা নিচ্ছি না, নাইট্রোজেন নিচ্ছি না, নিয়ে নাও হিলিয়াম, নিয়ন, লিথিয়াম নাও, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন নাও, বোরন নিচ্ছি। বোরন হচ্ছে কি কত 5, বোঝানোর জন্য জাস্ট, বোরন হচ্ছে 5, তার মানে কে কক্ষে দুটো থাকবে, দেখো কে কক্ষে দুটো এবং তারপরের কক্ষে কতগুলো হবে, একটা ইলেকট্রন হবে, কে কক্ষে দুটো এবং তারপরের কক্ষে একটা ইলেকট্রন, তার মানে এক্ষেত্রে ভ্যালেন্সি কত হয়ে গেল, এক্ষেত্রে ভ্যালেন্সি হয়ে গেল 1, এক্ষেত্রে আমরা ভ্যালেন্সি 1 পেয়ে গেলাম। কিন্তু যদি এরকম নেই, আচ্ছা তোমাদেরকে যদি বলি যে নাইট্রোজেন হলে কি হবে বলো তো, নাইট্রোজেন না, কার্বন যদি নিই, কার্বন, এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এদিকে কার্বন, কার্বনের ক্ষেত্রে কত 6, তাহলে কার্বনের ক্ষেত্রে 6 যদি প্রথম কক্ষে দুটো তারপর কক্ষে হচ্ছে 4টা, তাহলে ভ্যালেন্সি কত আসবে, আমি বলেছি যে যদি 1 থেকে 4-এর মধ্যে থাকে ইলেকট্রন সংখ্যা তাহলে লাস্ট কক্ষে যেটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওর যোজ্যতা, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, ভ্যালেন্সি হচ্ছে 4। এবং যদি আমরা এরকম নিয়ে নিই, 5-এর বড় নিচ্ছি, দেখুন যেমন হচ্ছে নাইট্রোজেন নিয়ে নাও, নাইট্রোজেন হচ্ছে কি এক্সাম্পল এর নিচে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন নিলে কি হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে কে কক্ষ, এল কক্ষ, কে কক্ষে হচ্ছে দুটো, এল কক্ষে হচ্ছে 5টা, তাহলে এক্ষেত্রে ভ্যালেন্সি যখন আমরা বের করবো তখন যখন 5 বা 5-এর বেশি হয়ে যাবে তখন ওরা 8 থেকে বাদ দিবে, 8 - 5 মানে কত হয়ে গেল 3, এটা হচ্ছে কি যোজ্যতা। অক্সিজেন নাও, অক্সিজেন হচ্ছে 8, 2, 6, তাহলে সেক্ষেত্রে ভ্যালেন্সি কত হয়ে যাবে, ভ্যালেন্সি হয়ে যাবে 8 - 6 মানে কত 2, অনেক সময় যোজ্যতা বের করতে দিয়ে দিতে পারি কিন্তু, ঠিক আছে, তাহলে এরকমভাবে হবে যোজ্যতা। তাহলে আমি কি বললাম দাদা, আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ বলো। বোরনের 2 আর 1 3টে ইলেকট্রন হবে। সরি এখানে 3 হবে গো, সরি এখানে ভুল লিখেছি তো আমি, লিথিয়াম, বেরিলিয়াম, এটা বোরন লিখেছি, এটা বেরিলিয়াম লিখছিলাম, বেরিলিয়াম লিখতে গিয়ে হয়তো আমি, আচ্ছা বোরনটাও করে দিচ্ছি দাঁড়াও, এটা বেরিলিয়াম নাও, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম লিখতে গিয়ে বোরন লিখে দিয়েছি, তাহলে এখানে যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে, বাইরের কক্ষের ইলেকট্রনটা। আচ্ছা আমি আরেকটা নিয়ে নিচ্ছি বোরন, বোরনের ক্ষেত্রে কত, বেরিলিয়াম, বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বোরন হচ্ছে কি 5, বেরিলিয়াম কি 3 হবে না 4 হবে, বেরিলিয়াম 4 আছে, হ্যাঁ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, তারপর তাহলে বেরিলিয়াম, বেরিলিয়াম তারপর যদি 4 বোরন। হয় হ্যাঁ, তাহলে এখানে 4 দেবো, তাহলে এখানে হয়ে গেল তোমার 4, তার মানে এখানে কত হয়ে যাবে 2, 2 হলেও সমস্যা নেই, যোজ্যতা কত হবে 2 আসবে, বেশ। এবার বোরন যদি নেওয়া হয় তাহলে কি হচ্ছে দেখো, তাহলে বোরন হচ্ছে কি 5, প্রথম কক্ষে দুটো তারপর কক্ষে 3টে, তাহলে এখানে ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হচ্ছে 3, বাইরের কক্ষে ইলেকট্রনটা, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি যদি হয়ে যায় 5 থেকে 8 পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে কত হয়ে যাবে, 8 থেকে বাদ দেবো। যেমন আমি যদি তোমাকে বলি নিয়ন, ঠিক আছে, তোমাদের আসতে পারে নিয়ন, নিয়ন হচ্ছে কি কত 10, নিয়ন একটু আগে বলে নিষ্ক্রিয় মৌল,
2 এবং 8, তাহলে এর যোজ্যতা কত হবে বলো? 8 মাইনাস 8 মানে কত? 0। তাহলে ভ্যালেন্সি 0, সেই জন্য তো নিষ্ক্রিয় মৌল হয়েছে। তাহলে নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে যোজ্যতা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল তোমার যোজ্যতা। এবং যোজ্যতার কাজ আছে কিন্তু, ঠিক আছে? যোজ্যতা আমার কাজ আছে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরে নাও একটা মৌল লিখলাম এ এবং একটা মৌল হচ্ছে বি, এর একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছে। এ এর যোজ্যতা কত? এক্স, বি এর যোজ্যতা কত? ওয়াই। তাহলে এরা রাসায়নিক বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এ ওয়াই এ ওয়াই বি এক্স। এই যৌগটা উৎপন্ন হবে কিন্তু এ ওয়াই বি এক্স। এরা রাসায়নিক বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এ ওয়াই বি এক্স। একটা এক্সাম্পল নাও যে তাহলে কি করে হচ্ছে। চলো আমরা লিখছি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? কার্বন নিলাম, ঠিক আছে? কার্বনের হচ্ছে 6, 2 4, অক্সিজেনের হচ্ছে 8, 2 6, 6 4 CO2। এখানে তো সমযোজী যৌগ উৎপন্ন হয়ে গেল। আমি তড়িৎযোজী যৌগের কথা বলছি। 2 4, এখানে তো সমযোজী যৌগ উৎপন্ন হয়ে গেল। না, এখানে নেব না, সমযোজী কেস চলে যাচ্ছে। আমি তড়িৎযোজী যৌগের কথা বলছি। যেমন আমি যদি নিই তাহলে NaCl নাম, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড নাম, বা সালফার অক্সিজেন। না, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু দেখি। সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের হচ্ছে গিয়ে 23, সোডিয়ামের হচ্ছে 11, সরি ভুল বলছি, সোডিয়ামের হচ্ছে 11। তাহলে 11 যদি ইলেকট্রন বিন্যাস করা যায় তাহলে 2 8 1। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 35, ইলেকট্রন বিন্যাস যদি করা যায় তাহলে 2 8 7। তাহলে এর ভ্যালেন্সি কত? এর ভ্যালেন্সি হচ্ছে কি, দেখো বাইরের কক্ষে যেটা ইলেকট্রন সেটাই, কিন্তু এর ভ্যালেন্সি যদি আমরা বের করি তাহলে কি করব? 4 এর বেশি হয়েছে, তাহলে 8 মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 1। তাহলে উৎপন্ন যেটা যৌগ উৎপন্ন হবে সেটা কি হবে? সোডিয়াম 1, এর সাথে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, তাহলে এই একটা এখানে যাবে, এই একটা এখানে যাবে, তাহলে উৎপন্ন যৌগটা কি হয়ে গেল? NaCl। উৎপন্ন যৌগটা যেটা তোমার আসবে সেটা হচ্ছে কি NaCl। ঠিক আছে, বোঝা গেল? কি বারবার করে জয়েন করছে? হ্যাঁ দাদা, অন্য আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাও না এটা। হ্যাঁ, সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ সব দিচ্ছি, দাঁড়াও। কি নিব? যোজ্যতা একই থাকলে সমযোজী যৌগ হবে? না না, যোজ্যতার উপরে নির্ভর। যোজ্যতার একই থাকলে সমযোজী যৌগ এরকম কোনো, মানে সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগের মধ্যে ভাগ আছে। যারা জ্বলিত মনে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করবে তাদেরকে আমরা তড়িৎযোজী যৌগ বলবো। ক্যাটায়ন এবং অ্যানায়নে বিয়োজিত হচ্ছে। যেমন আমি যদি নিই, আমার কাছে এক্সাম্পল এই মুহূর্তে মনে আসছে না, দাঁড়াও, তড়িৎযোজী যৌগ তো অনেক আছে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড নাও দেখি, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের রিয়াকশন করবো। ক্যালসিয়ামের হচ্ছে কি তোমার 20, 2 8, 2 8 8 2, ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে 2। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কি তোমার 17, একটু আগে করলাম 17, 2 8 7, তাহলে ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে ক্যালসিয়ামের সাথে যদি ক্লোরিনের আমি রিয়াকশন করি, ক্যালসিয়ামের হচ্ছে যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা কত হচ্ছে 1, তাহলে এই দুটো এখানে যাবে, এই একটা এখানে আসবে, তাহলে উৎপন্ন যৌগটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। বুঝাতে পারলাম এবার? হ্যাঁ। এরকম ভাবে হয় অ্যাকচুয়ালি। বেশ, তাহলে আমরা ব্যালেন্সের জিনিসটা বুঝে গেলাম। ব্যালেন্স থেকে কোশ্চেন আসলে এবার আশা করি তোমরা করতে পারবে। এবার এখানে কি বলেছে দেখো, আমি কিছু কোশ্চেন করাবো তোমাদের। আগে এটা চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, দিয়ে আমি কিছু কোশ্চেন করাবো। ইউরেনিয়ামের তোর মূল্য কি বলেছে? কোশ্চেন যে দেওয়া হয়, যে কোশ্চেনে ওই অনেক কোশ্চেন আছে যেগুলো থেকে তোমাকে ভ্যালেন্সি বের করে কিন্তু যৌগটা উৎপন্ন করতে হবে। তড়িৎযোজী সমযোজী যৌগ করতে গিয়েও কিন্তু এরকমভাবেই করতে হয়। তড়িৎযোজীকে সমযোজী, তড়িৎযোজী যৌগকে তোমার আইনীয় যৌগ বলে, যারা জ্বলিত মনে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করবে, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে সেরকম হয় না। আমরা পড়বো এই চ্যাপ্টারটা। আচ্ছা, ইউরেনিয়ামের তোর মূল্য কি বলেছে দেখো। আচ্ছা, সন্ধিগত মূল্য আছে, সন্ধিগত মূল্য কি বলেছে? যে একাধিক যোজ্যতা সহ
কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী মৌলগুলিকে আমরা সন্ধিগত মৌল। তাহলে কিছু কিছু মৌল আছে যাদের যোজ্যতা ফিক্সড নয়, ওরা টেম্পারেচারের উপরে বা অন্য কোনো সিচুয়েশন ওরা নিজের মতো করে যোজ্যতা পরিবর্তন করে নেয়, কারণ ওরা রিয়াকশন করতে চায় অন্য কোনো মৌলের সাথে। তাহলে একাধিক যোজ্যতা, সেই জন্য বলছে একাধিক যোজ্যতা সম্পন্ন বিশেষ কয়েকটি ধর্মের অধিকারী মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল। যেমন হচ্ছে চতুর্থ পর্যায়ে অবস্থিত এসসি থেকে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, পঞ্চম পর্যায়ে হচ্ছে ওয়াই থেকে ক্যাডমিয়াম পর্যন্ত, ষষ্ঠ পর্যায়ে ল্যান্থেনিয়াম থেকে হফনিয়াম, ষষ্ঠ পর্যায়ে এলএ এইচএফ এবং এইচজি যেটা আমরা পারদ বলছি, এগুলো হচ্ছে সবই সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌলগুলোর নাম কিন্তু জেনে রাখবে, ঠিক আছে? আমরা 21 থেকে 30 পর্যন্ত, এই যেখানে দেওয়া আছে 30 পর্যন্ত তোমরা মুখস্থ করার চেষ্টা করো, 30 পর্যন্ত মুখস্থ করলে বেশি সুবিধা হবে। তাহলে 21 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল পাচ্ছে আমি পিরিয়ডিক টেবিল দেখাচ্ছি, অসুবিধা নেই। আর এই সাইডে হচ্ছে ওয়াই থেকে 48, এগুলো দরকার নেই এতগুলো মনে রাখার। তাহলে এখানে যে কটা দেওয়া আছে সেগুলো একটু জেনে রাখো, এলএ এইচএফ এইচজি ওয়াই সিডি আর এসসি থেকে জেডএন পর্যন্ত আমরা সবগুলো মুখস্থ রাখবো। এগুলো সবই সন্ধিগত মৌলের আন্ডারে আসবে। আমরা টেবিল দিয়ে দেখাচ্ছি পরে, আগে দেখে নাও কেন এরকম সন্ধিগত মৌল বলছি। দেখো এরা ধাতু, প্রত্যেকে ধাতু এবং এদের একাধিক যোজ্যতা দেখা যায়। সন্ধিগত মৌলগুলি আবার স্থায়ী এবং রূপহীন জটিল যৌগ গঠন করে। এই মৌলগুলির ধর্ম স্বাভাবিক মৌলগুলির ধর্মের থেকে আলাদা হয়। তাহলে এরা মেন হচ্ছে কি একাধিক যোজ্যতা সম্পন্ন, 2 নম্বরে যেটা প্রত্যেকে ধাতু এবং এদের কি হয় একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়, যার জন্য এরা কি করছে যে বিভিন্ন ধাতুর সাথে এরা বিভিন্ন ধাতুর সাথে রিয়াকশন করে স্থায়ী এবং জটিল যৌগ উৎপন্ন করছে, রঙিন জটিল যৌগ উৎপন্ন করতে পারছে। এরপরে চলে এসো ইউরেনিয়ামোত্তর মৌল। এটা আমরা পড়ে নিয়েছিলাম, ঠিক আছে? যে ইউরেনিয়ামের পরবর্তী ইউরেনিয়ামের যেটা পরবর্তী 11টা এলিমেন্ট আছে ইউরেনিয়ামের পরে, বলছে ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। একটু মনে রাখবে ইউরেনিয়ামোত্তর মৌলের মধ্যে কী কী পড়ছে, নেপচুনিয়াম এবং শেষ হচ্ছে লরেন্সিয়াম পর্যন্ত মোট 11টি মৌলকে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়েছে, ম্যানমেড মৌল। এই 11টি মৌলকে আমরা ইউরেনিয়ামোত্তর মৌল বলবো। এগুলো তেজস্ক্রিয় প্রকৃতির হয়। এই মৌলগুলি পর্যায় সারণীর 7ম পর্যায়ে অবস্থিত। এই মৌলগুলি কৃত্রিমভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে ল্যাবে আমরা তৈরি করেছি। কেবলমাত্র নেপচুনিয়াম ও প্লুটোনিয়াম প্রকৃতিতে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। বাদবাকি 11টা মৌল আমরা ল্যাবে তৈরি করেছি বলে এগুলোকে আমরা কী বলবো, ইউরেনিয়ামোত্তর মৌল বলবো। এদের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস দিয়েছে, এমসিকিউ কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে। এমসিকিউ কোশ্চেনগুলো, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হবে, যে দেখো এগুলো দেওয়া আছে যে প্লাটিনাম, প্যালাডিয়াম, রুথিনিয়াম, সোডিয়াম ইত্যাদি ধাতুগুলিকে নোবেল ধাতু হিসাবে ধরা হয়। আর কপার, সিলভার, গোল্ড ধাতু তিনটিকে মুদ্রা ধাতু বলে। কপার, সিলভার, গোল্ড, কারণ এগুলো থেকে কয়েন তৈরি করা হয়। আর প্লাটিনাম, প্যালাডিয়াম, রুথিনিয়াম, রোডিয়াম ইত্যাদি ধাতুগুলো নোবেল ধাতু হিসাবে ধরা হয়, খুব কম রিয়াকশন করে, সেজন্য নোবেল ধাতু হিসাবে বলছে। এবার পর্যায় সারণীর আমরা কি বলবো, পর্যাবৃত্ততা, এই জিনিসটা আমরা করবো। পিরিয়ডিসিটি প্রপার্টিস অফ এলিমেন্টস কি বলেছে দেখে নাও। যে আধুনিক যেটা আমরা পর্যায় সারণী তৈরি করে ফেলেছি, সেই পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সূত্র অনুসারে মৌলগুলিকে ক্রমবর্ধমান আমরা পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজিয়েছি এবং সাজালে এক মৌল থেকে অন্য মৌলের মধ্যে যে ধর্মের যেটা পরিবর্তন, সেটা একটা নিয়মিত সংখ্যার পরে কিন্তু পরিবর্তনটা আসে বা রিপিটেশন হয়। ধর্মের একটা রিপিটেশন, সেটা নিয়মিত সংখ্যার পরে আসে। এই ধর্মটাকে আমরা বলছি মৌলের ধর্মের পর্যাবৃত্ততা বা পুনরাবৃত্তি, যার অর্থ হচ্ছে মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যানুক্রমিক হয়। এই ঘটনাকে পর্যাবৃত্তি বলছে। তাহলে কেমন কী কী পর্যাবৃত্তি ধর্ম আছে, পিরিয়ডিক টেবিলে কী কী পর্যাবৃত্তি ধর্ম আছে সেটা আমরা দেখে নেব। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, তাহলে মৌলের সব ধর্মে পর্যাবৃত্ত নয়। যেমন এটা মনে রাখতে হবে যে মৌলের, এখান থেকে কোশ্চিন আসে কিন্তু, এখান থেকে কিন্তু কোশ্চিন আসে, সে সবগুলোকে আমরা পর্যাবৃত্ত ধর্ম কিন্তু বলতে পারবো না, ঠিক আছে? যেমন সবগুলোকে বলতে পারবো না মানে কোনটাকে বলতে পারবো না, পারমাণবিক গুরুত্ব, তেজস্ক্রিয়তা, এগুলো কিন্তু পর্যাবৃত্ত ধর্ম নয়। যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম, লিথিয়াম থেকে গুনতে গুনতে শুরু করলাম, ঠিক আছে, তারপরে সোডিয়াম আসছে, লিথিয়াম তেজস্ক্রিয় বলে সোডিয়াম তেজস্ক্রিয় হবে না, এটা কিন্তু মৌলের তেজস্ক্রিয়তা আমরা কিন্তু পর্যাবৃত্ত ধর্ম নয়। তাহলে এটা মনে রাখতে হবে যে মৌলের তেজস্ক্রিয়তা বলো বা পারমাণবিক গুরুত্ব বলো, এই দুটো কিন্তু পর্যাবৃত্ত ধর্ম হবে না। আচ্ছা, তাহলে পর্যায় সারণীর ক্ষেত্রে মৌলের ধর্মের পর্যাবৃত্তের কিছু উদাহরণ দেওয়া হবে, যেমন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে দেওয়া হয়েছে দেখে নাও। যে কোনো পর্যায়ের বাম দিক থেকে যত দিকে, যে কোনো পর্যায়ে আমরা যাই না কেন, এটা রিপিটেশন আমরা পাই, সেই জন্য আমরা বলেছি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তাহলে মৌলগুলির পরমাণুর ব্যাসার্ধ বা আকার তত কমতে থাকে। তাহলে বাম দিক থেকে যদি আমি ডান দিকে এগোই, তাহলে মৌলগুলির কী হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে, যার ব্যাখ্যা কিন্তু
খুব সুন্দরভাবে নিচে দেওয়া আছে। আগে দেওয়া ছিল না বই, আমাদের বলতে হতো এক্সট্রা করে, কিন্তু এখন খুব সুন্দরভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে টেবিল বানিয়ে দিয়েছে, মানে আমি এক্সট্রা আমাদের কোনো কিছু এফোর্টই লাগাতে হবে না। এবার এটা একটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে যে 18নং শ্রেণী নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে আবার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নিষ্ক্রিয় মৌলগুলো নিষ্ক্রিয় তো, ঠিক আছে, এটা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করছে, এর ক্ষেত্রে কিন্তু একটু ক্রাইটেরিয়াটা অন্যরকম। তাহলে আমরা কি পেলাম যে পর্যায় সারণী যদি আমরা, এটা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে শ্রেণী, তাহলে কি কি পাচ্ছি হ্যাঁ বলে দিই। এই বরাবর অ্যাটমিক রেডিয়াস কিন্তু কি হয়ে যাবে তোমার, এই বরাবর বাড়বে, এই বরাবর পজিটিভ করলাম, পজিটিভ মানে হচ্ছে বাড়বে, আর অ্যাটমিক রেডিয়াস এই বরাবর অ্যাটমিক রেডিয়াস কি হয়ে যাবে, কমবে। তাহলে পর্যায় বরাবর যদি আমি বাম দিক থেকে, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, তাহলে পর্যায় বরাবর যদি এগানো যায় বাম দিক থেকে ডান দিক, তাহলে অ্যাটমিক রেডিয়াস বাড়ছে। উপর থেকে নিচে যদি আমরা শ্রেণী বরাবর আসি, তাহলে সেক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস কিন্তু কমছে। এর পিছনে লজিক আছে, এমনি কিন্তু হয়ে যায়নি নিষ্ক্রিয়মূলক বাদ দিয়ে। কি লজিক আছে দেখে নাও, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, বেশ, যার ফলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা উভয় বৃদ্ধি পায়, কিন্তু কক্ষের সংখ্যা বৃদ্ধি পায় না পাওয়ায় নিউক্লিয়াসের বর্ধিত আধানের আকর্ষণের ফলে পরমাণুর আকার হ্রাস পায়। আমি একটা ব্যাখ্যা দিয়ে এখানে বলে দিচ্ছি। যেমন আমি যদি বলি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন নিষ্ক্রিয়, তাহলে এর ক্ষেত্রে আমি বাদ দিয়ে দেবো 3, 4, 5, 6, 7, 8, 9। এর ইলেকট্রন বিন্যাস যদি করা যায় তাহলে 2, 1, এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 2, 2, এর ইলেকট্রন বিন্যাস করে 2, 3, 2, 4, 2, 5, 2, 6 এবং এটা হচ্ছে কি তোমার 2, 7। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কিন্তু চেঞ্জ হলো 3, 4, 5, 6, 7। বেশ, ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে মানে প্রোটন সংখ্যাও চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে কোনো একটা পরমাণু, আমি যদি আমি লিথিয়ামের যদি অ্যাটমিক স্ট্রাকচারের গঠন যদি করি, তাহলে এটা যদি তোমার নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে 3টে কি আছে, প্রোটন আছে, পি আমি এরকম প্লাস দিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। নিউক্লিয়াসের মধ্যে 3টে প্রোটন আছে, প্লাস প্লাস এবং প্লাস, 3টে প্রোটন। বাইরের কক্ষে এবার ইলেকট্রন আছি, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে, একবারে বাইরের কক্ষে মানে লাস্টের কক্ষ, যেটা প্রথম কক্ষটা আমি আঁকলাম না, লাস্টের কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। বেশ, পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটন সংখ্যা দেখো, এটা হচ্ছে প্রোটন সংখ্যা 4টা হয়ে গেল, 1, 2, 3, 4, 4টা প্রোটন হয়ে গেল। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, 2টো, 1টা 2টো। তারপরেটার ক্ষেত্রে কি হলো, প্রোটন সংখ্যা কিন্তু 3 আর 2 কত, 5, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন থাকবে, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে প্রোটন, 5টা প্রোটন। এবং বাইরের কক্ষে যদি ইলেকট্রন সংখ্যা বলি তাহলে কত, 3টে, 1টা 2টো 3টে। তাহলে এবার বলো, ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে এবং প্রোটন সংখ্যা বাড়ছে, তাহলে এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে কি হয়, একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে একে অপরকে যখন টানবে না, তখন ব্যাসার্ধটা কমে যাবে, যেই ব্যাসার্ধটা থাকবে সেই জন্য বলছি তার থেকে কমে যাবে। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, যার ফলে কি হচ্ছে, ব্যাসার্ধটা কিন্তু কক্ষ একটাই, যেমন হচ্ছে কি, এটা হচ্ছে 1 নম্বর কক্ষ, আর তারপর এটা হচ্ছে 2 নম্বর কক্ষ, এটা হচ্ছে 1 নম্বর কক্ষ, তারপর হচ্ছে 2 নম্বর কক্ষ, এটা হচ্ছে 1 নম্বর কক্ষ, তারপর হচ্ছে 2 নম্বর কক্ষ। সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না, কক্ষই দুটোই আছে, কে এবং এল, কে এবং এল, কে এবং এল, কে এবং এল, কে এল, কে এল, কে এল। কক্ষ সংখ্যা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। যত বেশি পজিটিভ, যত বেশি নেগেটিভ, তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন, তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন হলে কি হয়ে যাবে, যে কক্ষটা আগের তুলনায় কি হয়ে যাবে, কমে যাবে। সেই জন্য আমরা কি বলছি, যে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে পর্যায় বরাবর কি হয়ে যাবে, হ্রাস পাবে। তাহলে শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তার লজিকটা বুঝে নাও। শ্রেণী বরাবর কি হচ্ছে দেখে নাও। শ্রেণী বরাবর যদি আমরা বলি, 3টে এক্সাম্পল দিচ্ছি, 3টে পরমাণু দিয়ে, তাহলে বুঝতে পারবে। একটা হচ্ছে লিথিয়াম, একটা সোডিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম। আগে ইলেকট্রন বিন্যাস লিখব, 3,
11, পটাশিয়ামের হচ্ছে কি 18। দুই এক, 2 8 1। ফসফরাস আর পটাশিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম 19 গো, পটাশিয়াম ক্যালসিয়াম এটা 19 হবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করা যায় তাহলে 2 8, তারপরে 8, তারপরে হচ্ছে কি তোমার 1। তাহলে তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখছি এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, তারপর এটা চলে আসছে তোমার এম কক্ষে, তারপর এটা চলে আসছে এন কক্ষে। তাহলে নতুন নতুন করে কক্ষ অ্যাড হচ্ছে। যখন শ্রেণী বরাবর যাচ্ছি দেখো যোজ্যতা সবার সেম, কিন্তু নতুন করে কক্ষ অ্যাড হয়েছে। তাহলে নতুন করে এটা হচ্ছে একটা কক্ষ ছিল কে, এটা হচ্ছে কে কক্ষ, তারপর এটা হচ্ছে এল কক্ষ, এটা লিথিয়ামের বললাম। তারপরে সোডিয়ামের যদি বলি তাহলে এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ, এটা হচ্ছে এম কক্ষ। পটাশিয়ামের যদি বলো তাহলে কি হবে, পটাশিয়ামের ক্ষেত্রে কে এল এম এন। এই যে তোমার কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে অটোমেটিক কক্ষের সংখ্যা বাড়ছে বলে কি হয়ে যাচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, যেহেতু কক্ষের সংখ্যা বাড়ছে। ঠিক আছে, প্রোটন সংখ্যা তো বাড়ছে, সেই জন্য অটোমেটিক কি হচ্ছে কক্ষের সংখ্যা বাড়ছে, সেই জন্য পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে কি তোমাদের এখানে ব্যাখ্যাও দিয়ে দিয়েছে, বা ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়েও তুমি বলতে পারো যে ফোর্স অফ অ্যাট্রাকশন বাইরের কক্ষের যেটা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনের অতটা ওরকম আগের মতো মজবুত হচ্ছে না, কারণ কক্ষের সংখ্যা চেঞ্জ হচ্ছে। তো তাহলে পড়ুন এখানে একবার কি বলেছে, যে একটি শ্রেণী বরাবর নিচতে নামলে নতুন কক্ষ যোগ হয়, এই একই সঙ্গে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে কেন্দ্রের পজিটিভ আধান বাড়ে। এই দুই কারণের সম্মিলিত প্রভাবে পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে বৃদ্ধি পায়। কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের সম্ভাব্য দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে, মানে বাইরের কক্ষের যেটা দূরত্ব সেটাকে আমরা কি বলবো ব্যাসার্ধ বলি। যদি দুটো কক্ষ থাকে তাহলে কেন্দ্র থেকে নিউক্লিয়াস থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলছি। এটা কেন্দ্র, কেন্দ্র থেকে বাইরের কক্ষ পর্যন্ত দূরত্বটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলবো, যেটাকে অ্যাংস্ট্রম এককে মাপা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, অ্যাংস্ট্রম একক, এটা পরীক্ষাতে আসে, অ্যাংস্ট্রম এককে মাপা হয়। তাহলে আমাদের হয়ে গেল পারমাণবিক ব্যাসার্ধ কমপ্লিট। বলো বোঝা গেল কিনা। তাহলে আমি আয়নাইজেশন শক্তি আসবো, তড়িৎ বিনিময়ের কথা আর একটা কনসেপ্ট থাকবে, দিয়ে আমাদের পর্যায় সারণী মোটামুটি হয়ে যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো আয়নাইজেশন শক্তি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আয়নাইজেশন শক্তিটা কি বলেছে দেখো, আমি এখান থেকে পড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি বলবো একবার অন্তত পক্ষে, কারণ আমার যেটা নোট প্রোভাইড করবো সেখানে অনেক এমসিকিউ কোশ্চেন আছে, তাহলে সেই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু তোমরা করে নিও। একবার করে যদি পড়ে নাও তাহলে তোমাদের যখন এমসিকিউ কোশ্চেন করতে দেওয়া হবে তখন কিন্তু খুব সুবিধা হবে। আয়নাইজেশন শক্তি ওই বা পিডিএফটা কি দিয়েছো? না, এটার পিডিএফ আমি দিইনি, আমি এটার পিডিএফ আজকে দিয়ে দেবো। হ্যাঁ, এটার পিডিএফ আমি দিয়ে দেবো আজকে। একবার দিয়েছিলাম মনে হচ্ছে কেমিস্ট্রির, আমি 7টা ক্লাসের পিডিএফ দিয়েছিলাম তোমাদের, একটা ক্লাস আর বাকি ছিল, একটা ক্লাস আমি পিডিএফটা করে তারপর পাঠাবো, কিন্তু 7টা ক্লাসের পিডিএফ দেওয়া হয়েছে, শুধুমাত্র অর্গানিকটা বাকি ছিল। আচ্ছা, আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব কী বলেছে দেখবে, এবং পারমাণবিক এবং পিরিয়ডিক টেবিল অনুযায়ী পর্যায় এবং শ্রেণী অনুযায়ী কীভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখে নিতে হবে। যে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের, তোমাদের সংজ্ঞা তো দেবেন, একটু পড়ে নাও জাস্ট। গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো কোষম বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, কোনো একটা মৌল যখন গ্যাসীয় অবস্থায় থাকবে তখন ওখান থেকে ইলেকট্রন বের করতে কিন্তু সুবিধা হবে। তাহলে একটা মৌলকে আমি বাইরে থেকে ইলেকট্রিক এনার্জি দাও অথবা বাইরে থেকে হিট এনার্জি দাও, তুমি হিট এনার্জি দিয়ে দিয়ে ওই মৌলটাকে গ্যাসীয় অবস্থায় নিয়েছো, তাহলে গ্যাসীয় অবস্থায় থাকায় পরমাণুটি সর্ববিস্ত কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে। তাহলে আমি কি করব, বাইরের কক্ষের একটা ইলেকট্রনকে বিচ্ছিন্ন করবো, ধরুন এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে আমি কি করব, বের করে দেবো, এবং বের করা সম্ভব কিন্তু। ঠিক আছে, বের করবো মানে এরকম বের করা যায় না এরকম না, ইলেকট্রন বাইরে বের করা যায়, হিট এনার্জি দিলে বাইরে ইলেকট্রন বেরিয়ে আসে, বলে পজিটিভ চার্জযুক্ত কণা হয়ে যায়। আচ্ছা, সর্ববিস্ত কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণীয় ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে
পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। তাহলে যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, ধরুন এটা লিথিয়াম, লিথিয়াম থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল তখন লিথিয়ামের ক্যারেক্টার কেমন হয়ে যাবে, সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, পজিটিভ চার্জযুক্ত হয়ে যাবে। এবং এটা অনবরত, এই যে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, ইলেকট্রনটা যে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু অনবরত কোথায় হচ্ছে বলতো, আমাদের সূর্যে কিন্তু হচ্ছে। সূর্যে ইলেকট্রন বেরিয়ে গিয়ে ইলেকট্রন গলে গিয়ে নিউক্লিয়াস গলে যাচ্ছে পুরো, যার ফলে এত বেশি চকচক মনে হয় সূর্যকে। ইলেকট্রনটা বেরিয়ে গিয়ে ইলেকট্রন গলে যায়, ঠিক আছে, সূর্যে, যার ফলে কিন্তু এত বেশি চকচক মনে হয়। তাহলে কি বললাম যে গ্যাসীয় অবস্থা থাকে, এটা পড়া হয়ে গেল। তাহলে কোনো একটা পরমাণু যদি গ্যাসীয় অবস্থা থাকে তাহলে তার বাইরের কক্ষের আলাদাভাবে একটা ইলেকট্রনকে যদি আমি বের করতে পারি, যে পরিমাণ শক্তি দিয়ে বের করতে পারবো, সেই ন্যূনতম শক্তিকে আমরা কি বলবো, প্রথম। কেন বলছে, কারণ তুমি আরো ইলেকট্রন বের করতে পারো, ইলেকট্রন এনার্জি দিয়ে তুমি আরো ইলেকট্রন বের করতে পারো, সেই জন্য প্রথম একটা ইলেকট্রন বের করতে গেলে প্রথম আয়নিক বহন বিভব বলে। দ্বিতীয় আরেকটা ইলেকট্রন তুমি যদি বের করে দাও তাহলে আরো বেশি এনার্জি লাগবে, তখন দ্বিতীয় আয়নিক বহন বিভব হয়ে যাবে। এবার আয়নিক বহন বিভবের ক্ষেত্রে আমরা এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে পর্যায় বরাবর আয়নিক বহন বিভবটা কি করে চেঞ্জ হয়, পর্যায় বরাবর আয়নিক বহন বিভব কি করে চেঞ্জ হয়। তোমাদের বই লেখা আছে, দেখো যে পর্যায় বরাবর আমরা যদি যাই, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যদি এগোই, তাহলে সেক্ষেত্রে আয়নাইজেশন শক্তির মান বাড়ে। এবার কেন বাড়ে তার লজিক আমাদের জানতে হবে। ব্যাখ্যা দেওয়া আছে, দেখো, যদি না বুঝতে পারো তাহলে আমি এখানে বলবো যে পর্যায় বরাবর ডান দিকে গেলে, বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে পরমাণুর ব্যাসার্ধ কমে যায়। একটু আগে যেটা করলাম যে পরমাণুর ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমে যায়, ফলে নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের বাইরের কক্ষ ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যায়। এমনি তো ব্যাসার্ধ কমছে না, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ হচ্ছে, যার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসটা যেই জায়গায় থাকার কথা তার থেকে সংকুচিত হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ কমে যাচ্ছে। তার মানে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন একটা কাজ করছে, ফলে ইলেকট্রন অপসারণের জন্য কি হচ্ছে, উচ্চ শক্তির প্রয়োজন। তাহলে সেই জন্যই কি হচ্ছে, যত বেশি সংকোচন তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন, তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন যদি হয় তাহলে বাইরের পক্ষে ইলেকট্রন বের করতে তত বেশি এনার্জি লাগবে। তাহলে ব্যাপারটা কি বললো, যে প্রথম একটা ইলেকট্রন যেটা লিথিয়াম নিয়েছিলাম, তার ক্ষেত্রে দুটো কক্ষ, আর একটা ইলেকট্রন যেটা বেরিলিয়াম নিয়েছিলাম তার ক্ষেত্রে দুটো কক্ষ, কিন্তু এর ব্যাসার্ধটা কি হচ্ছে, এর যেটা ব্যাসার্ধ, বেরিলিয়ামের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে কম। কেন, এদের মধ্যে নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন, মানে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যেটা ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা বেশি ছিল। ধরো না এখানে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল 2 ইউনিট, আর এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে 3 ইউনিট। তাহলে বাইরের পক্ষে ইলেকট্রনটা বের করতে বেশি এনার্জি লাগবে, কারণ এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, ওই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, শ্রেণী বরাবর নিচ থেকে নিচে নামলে আয়নিক বহন বিভবের মান কমে এবং ক্যাটায়নের পরিমাণ প্রবণতা হর বাড়ে। কেন এরকম, যে শ্রেণী বরাবর নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, নতুন নতুন কক্ষ অ্যাড হচ্ছে, ফলে নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষের মধ্যে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কমে। নতুন কক্ষ হলে ফোর্স অফ অ্যাট্রাকশন, কক্ষের যেটা দূরত্ব সেটা নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের যেটা দূরত্ব সেটা কিন্তু কি হয়, নতুন নতুন কক্ষ যদি অ্যাড হয় তাহলে দূরত্বটা আস্তে আস্তে বাড়বে, আর দূরত্ব বাড়লে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি কমে তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনকে তুমি ইজিলি বের করতে পারবে। তাহলে যত বেশি কক্ষ অ্যাড হবে তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে, তত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। এই কারণে কি হচ্ছে, সহজেই কম শক্তি প্রয়োগ করে ইলেকট্রন অপসারণ করা যায়। যেমন আমি যদি তোমাকে বলি যে এখানে লিথিয়াম আছে, লিথিয়ামের দুটো কক্ষ, সোডিয়ামের ক্ষেত্রে তিনটে কক্ষ, একটা, দুটো, তিনটে। এবার এখানকার ইলেকট্রনকে যে এখানকার প্রোটনটা কন্ট্রোল করছে, এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানকার প্রোটন এখানকার ইলেকট্রনের সাথে তার যে অ্যাট্রাকশন সেটা আগের থেকে কম। এটা যদি 3 ইউনিট হয় তাহলে এটা 2 ইউনিট হতে বাধ্য, যার ফলে এই ইলেকট্রনটাকে আমি ইজিলি আলগা করে বের করে দিতে পারবো এনার্জি দিয়ে। সেই জন্য বলছি যে তাহলে কি পেলাম, যে পর্যায় বরাবর যদি আমি সামনের দিকে এগোই, যদি পর্যায় বরাবর এগোনো যায় তাহলে আয়নাইজেশন শক্তির মান কী হবে, বাড়বে। আয়নাইজেশন শক্তির মান বাড়বে, আয়নাইজেশন এনার্জি কী হবে, পর্যায় বরাবর বাড়বে, শ্রেণী বরাবর কমবে, শ্রেণী বরাবর কমবে। মানে ইলেকট্রন আয়নিক বহন বিভব বা আয়নাইজেশন শক্তির মান কিন্তু কমবে। তড়িৎ ঋণাত্মকতা কি বলেছে একটু দেখে নেব আমরা। তড়িৎ ঋণাত্মকতা কি বলেছে দেখো, এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট।
এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। যে সমযোজী বন্ধনে আবদ্ধ, তোমাকে কি করবে, দুটো এলিমেন্ট তুলে দিয়ে দিবে এবং বলবে যে এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, বা তড়িৎ ঋণাত্মকতার 4-5টা মৌল বলে দিল, তড়িৎ ঋণাত্মক ক্রম অনুসারে লেখো, দিয়ে দিতে পারে। তাহলে সমযোজী বন্ধনে সমযোজী বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। হয়তো বুঝতে পারলে না, এর আগের দিন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে লিথিয়াম ছিল, বা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের হয় HF। সমযোজী বন্ধন তৈরি করে। হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, আমরা যদি হাইড্রোজেন আঁকি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 1H1 হয়, তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে যেটা ইলেকট্রন সঙ্গে সেটা হচ্ছে একটা। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে 1H1 মানে একটা প্রোটন যদি থাকে নিউক্লিয়াসে, একটা প্রোটন যদি থাকে তাহলে একটা ইলেকট্রন বাইরের দিকে আছে। তাহলে এটাকে আমি এরকমভাবে আঁকছি, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু এবং এর বাইরের কক্ষে যেটা ইলেকট্রন সেটা আমি ডট দিয়ে দিলাম, এই হচ্ছে ডট, ঠিক আছে, এই হচ্ছে ডট। ফ্লুরিনের করো, ফ্লুরিনের ক্ষেত্রে হচ্ছে 9, প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে হচ্ছে 8টা 7টা। তাহলে ফ্লুরিন যেহেতু আলাদা একটা মৌল, সেই জন্য আমি কি করলাম, 7টা যে ইলেকট্রন বাইরের কক্ষে সেটাকে আমি এরকমভাবে দেখালাম, ক্রস 2 4 6 আর একটা ক্রস। তাহলে কোন একটা পরমাণু যদি বাইরের কক্ষে ইলেকট্রন ঘাটতি থাকে, দেখো হাইড্রোজেন সুস্থিত হতে চাইছে, সুস্থিত হওয়া মানে কি, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের মতো হতে চাইছে নেচার, টাকার অভাব আছে হাইড্রোজেনের কাছে। তাহলে ও যদি ওই পরিমাণ একটা যদি ইলেকট্রন পেয়ে যায় তাহলে সুস্থিত হয়ে যাবে। একই রকমভাবে ফ্লুরিন যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে ফ্লুরিনও সুস্থ হয়ে যাবে, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে। তাহলে তখন এরা কি করবে, একে অপরের মধ্যে একটা বন্ডিং করবে, বুঝলি, ঠিক আছে, আমার ইলেকট্রনকে আমি তোমাকে দিলাম আর তোমার ইলেকট্রনকে আমি নিলাম, এভাবে একটা বন্ধন তৈরি করবে। মানে এরকম কেমন হয়ে যাবে, যে বন্ধন তৈরি করার পরে এর যে ইলেকট্রন আর এর যেটা ইলেকট্রন ছিল এরা একে অপরের সাথে বন্ধন তৈরি করে একে অপরে থাকতে শুরু করলো। মানে দেখে মনে হবে যে এই ইলেকট্রনটা হাইড্রোজেনেরও আছে, দেখে মনে হবে এই ইলেকট্রনটা কার আছে, ফ্লুরিনেরও আছে, এরকম একটা বন্ধন তৈরি করে নিল। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে যে ফ্লুরিন কি করবে, এই ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করে নেবে, যেটা হাইড্রোজেনের কাছে ছিল, এই যে বন্ধন সৃষ্টিকারী যেটা ইলেকট্রন ছিল, এটা যেটা এখানে ছিল সেটা কিন্তু আর এখানে থাকবে না, সেই ইলেকট্রনটা এবার শিফট করলো জায়গা, এখানে চলে এসছে, এখানে ইলেকট্রনটা চলে এসছে। কেন এরকম হলো, কারণ ফ্লুরিনের এক্সট্রা একটা পাওয়ার আছে, ইলেকট্রনকে টানার একটা ক্ষমতা আছে, এটা সব পরমাণুর থাকে না, ফ্লুরিনের আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই সমস্ত মৌলের মধ্যে আছে ইলেকট্রনকে টানার ক্ষমতা। এর কি করবে, ইলেকট্রনটাকে নিজের দিকে ফেলে দেবে, তখন এটা কি হয়ে যাবে, ডেল্টা প্লাস হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে, আর সংক্ষেপে বলে পজিটিভ, এটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, যেহেতু অল্প একটু টেনেছে। তাহলে এই যে ইলেকট্রনকে টানার যেটা ক্ষমতা সেটাকে আমরা কি বলবো, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সব থেকে কার বেশি, সেটা হচ্ছে ফ্লুরিনের, সেই জন্য ফ্লুরিনকে আমরা কি বলেছিলাম, সুপার হ্যালোজেন বলেছিলাম, ওটাই দেওয়া আছে দেখো। তাহলে পর্যায় বরাবর কীভাবে পরিবর্তন হবে সেটা আমরা বলবো, এবং শ্রেণী বরাবর কী করে পরিবর্তন হয়। কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়, বুঝতেই পারছো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লুরিন আসছে। তাহলে 17 নম্বর শ্রেণী যেটা, তাহলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তাহলে আমরা যত এদিকে এগিয়ে যাবো তত বেশি তড়িৎ ঋণাত্মকতা হবে। অক্সিজেনেরও কম না, অক্সিজেনের দেখো 3.5 আছে। তাহলে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, মানে বৃদ্ধি পায়। এবং 17 নম্বর শ্রেণীতে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। 18 নম্বর শ্রেণী আমরা নিষ্ক্রিয় শ্রেণীকে ধরতে যাবো না, নিষ্ক্রিয় শ্রেণীতে মান চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির ফলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পরমাণুর ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ধনাত্মক আধান নিউক্লিয়াসে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। ফলে বন্ধন ইলেকট্রন জোরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় ও তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। বন্ধন ইলেকট্রন যেটা আছে, বন্ধন ইলেকট্রনের প্রতি তড়িৎ ঋণাত্মকতা যাক, এটা যদি বুঝতে না পারো অসুবিধা নেই, এটা বাদ দিয়ে দাও, দরকার নেই আমাদের এটা। তো শুধুমাত্র আমরা বুঝবো যে যদি এরকম হয় যে প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে, তাহলে বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রনগুলো থাকছে তাদের মধ্যে কী হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা আকর্ষণটা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলছি, বৃদ্ধি পাচ্ছে।
সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে ফ্লোরিন এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক হলো অবশ্য সিজিয়াম, মনে রাখতে হবে কিন্তু সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে ফ্লোরিন এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে সিজিয়াম। কোথায় কোথায় আছে পর্যায় সারণীতে আমি সব ডিটেলসে বলে দেবো। তাহলে এখন যেটা বললাম যে পর্যায় বরাবর যদি আমরা এগোই তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী হবে, বাড়বে। ঠিক আছে, ইলেকট্রো নেগেটিভিটি ইএন দিয়ে বললাম, আর এই বরাবর তাহলে কী হবে, উল্টোটা হয়, এই বরাবর যেটা বাড়বে সেটা এই বরাবর কমবে। এই বরাবর ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, এই বরাবর ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি এই বরাবর ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে, এই বরাবর ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, কমছে। একই রকম ভাবে তোমাকে এখানে বলে দিয়েছে, কি বলেছে দেখে নাও, খুব সুন্দর জিনিস পর্যায় সারণী। যে একই রকম ভাবে যদি আমরা বলি যে শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর আমরা জানি যেখানে বলেছে দেখো, একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায় এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো এটা হচ্ছে এটা। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ফ্লোরিনের পরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে অ্যাস্টাটিন। তাহলে আমরা যদি লিখি সিকোয়েন্স অনুযায়ী, তাহলে ফ্লোরিন আগে লিখবো, যার দিকে এই ঘোঁচা সাইনটা থাকবে, যে এই চিহ্নটা যার দিকে থাকবে সে কিন্তু ছোট ফ্লোরিন। তুমি এরকমও লিখতে পারবো, তুমি আচ্ছা দুটো সিরিজে আমি লিখে দিচ্ছি দেখো, নাহলে এই জায়গাটা আবার অসুবিধা হয়েছে। ফ্লোরিনের থেকে ক্লোরিনের বড়, তো এই ক্লোরিনের থেকে ফ্লোরিনের ঋণাত্মকতা বেশি, ক্লোরিনের আবার ব্রোমিনের থেকে বেশি, ব্রোমিনের আবার আয়োডিনের থেকে বেশি, তারপর থেকে আবার অ্যাস্টাটিন। এটা তুমি এরকমভাবে লিখতে পারো, অথবা এরকমও লেখা যায়, অ্যাস্টাটিন সব থেকে কম, তারপরে আয়োডিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, আর তারপর হচ্ছে কি তোমার ফ্লোরিন, এইরকমভাবে লেখা যায়। তাহলে পেয়ে গেলাম যে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বাড়ে এবং শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কমছে। এটা কারণ এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এবার আমি চলে আসি জারণ বিজারণ ধর্ম, অক্সিডেশন, জারণ এবং বিজারণ। কি বলেছে যে কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সে তত বেশি শক্তিশালী জারক পদার্থ। খুব সুন্দর কথা বললো, যে কোনো পরমাণু যত বেশি ইলেকট্রন গ্রহণ করবে সে তত বেশি শক্তিশালী জারক পদার্থ হয়ে গেল। তাহলে ফ্লোরিন হচ্ছে সব থেকে শক্তিশালী জারক পদার্থ, কারণ ফ্লোরিন সব থেকে বেশি ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা ফ্লোরিনের সব থেকে বেশি। যে পরমাণু ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি সে তত বেশি শক্তিশালী বিজারক পদার্থ। এবার এই জায়গাটা গোল মালিয়ে যায়, বুঝলে, সেই জন্য একটু ভালো করে খেয়াল করে বুঝবো যে ব্যাপারটা বলতে কি চাইছে। ওরা যেটা বলছে দেখো, যে মোলের ইলেকট্রন গ্রহণ ও বর্জনের প্রবণতার মাপকাঠিতে সেটিকে জারণ ও বিজারণ ক্ষমতা নির্ধারণ করে। ইলেকট্রন গ্রহণ ও বর্জন, ইলেকট্রন গ্রহণ যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো জারণ ধর্ম বেশি, শক্তিশালী জারক পদার্থ। ইলেকট্রন বর্জন যদি করে তাহলে বিজারণ ধর্ম বেশি, শক্তিশালী বিজারক পদার্থ, এরকম। তাহলে পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌল সমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পায়। এবার আমি লজিক দিচ্ছি কেন বিজারণ ক্ষমতা হ্রাস পায়। যে আমরা পড়ে এলাম একটু আগে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফ্লোরিন সব থেকে বেশি টানতে পারবে ইলেকট্রনকে। তাহলে যে সব থেকে বেশি ইলেকট্রন টানতে পারবে সে তত বেশি শক্তিশালী জারক পদার্থ, তার মানে তার জারণ ধর্ম সব থেকে বেশি। সেই জন্য বলেছি যে পর্যায় বরাবর তুমি যদি বাম দিক থেকে ডান দিকে এগাও তাহলে জারণ ক্ষমতা বাড়বে, জারণ ক্ষমতা বাড়বে। এবার এটা দিয়ে কত জিনিস হয় দেখো, বাড়বে। যদি আমি বলি জারণ ক্ষমতা বাড়লো, মানে ইলেকট্রন আকর্ষণকরণ ক্ষমতাটাকে আমি জারণ ক্ষমতা বলছি, তাহলে জারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে উল্টোভাবে বলবো যার জারণ ক্ষমতা বাড়ছে তার বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। বেশ, তাহলে পর্যায় বরাবর কি হয়ে গেল, জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তার মানে বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। যার জারণ ক্ষমতা বেশি সে তত বেশি শক্তিশালী জারক পদার্থ, তার মানে আমি অন্যভাবে বলতে পারবো জারণ ক্ষমতা বেশি তার মানে হচ্ছে গিয়ে শক্তিশালী জারক পদার্থ বা জারক ধর্ম বৃদ্ধি পেতে পারে। পর্যায় বরাবর তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি, তার মানে জারক পদার্থের প্রবণতা বেশি, জারক ধর্মের প্রবণতা বেশি। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তার মানে বিজারণ ক্ষমতা হ্রাস পাওয়া মানে এই বরাবর কি হয়ে যাবে, বিজারণ ধর্মটাও, বিজারক ধর্মের প্রবণতা কি হয়ে যাবে, হ্রাস পাবে। তাহলে ওই জিনিসটা এখানে বলেছে, ভিডিও পেজে হয়তো বলেছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মূলসমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পায়। উল্টো করে বলেছে বিজারণ ক্ষমতা হ্রাস পায়, তার মানে কি জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ ফ্লোরিন শক্তিশালী জারক পদার্থ, দেখেই বুঝতে পারছো। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম শক্তিশালী বিজারক, আবার ফ্লোরিন তীব্রতম জারক পদার্থ।
আমি এবার দ্বিতীয় পর্যায়টা আঁকছি। প্রথম পর্যায়ে ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম, এখানে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম পর্যায়ে ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা বাদ দিলাম। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। হিলিয়ামটা নিয়ন, এটা হচ্ছে হিলিয়াম। তাহলে একটু আগে বললাম এই বরাবর কি হচ্ছে, জারণ পজিটিভ, বিজারণ নেগেটিভ, বিজারণ কমছে, বেশ। তাহলে এই বরাবর কি হবে, এটা তো পর্যায় বরাবর হলো, তাহলে শ্রেণী বরাবর কি হচ্ছে দেখে নি। এইদিকে যদি জারণ বাড়ে তাহলে এদিকে জারণ কমবে, শ্রেণী বরাবর জারণ নেগেটিভ, বিজারণ পজিটিভ। তাহলে একটা পর্যায়ে আমি যদি 2 নম্বর যেটা পর্যায়ে আছে, এটা 1 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে আমি যদি বলি সব থেকে বেশি শক্তিশালী জারক পদার্থ কোনটা, ফ্লোরিন। 2 নম্বর পর্যায়ে সব থেকে বেশি শক্তিশালী আমি যদি বলি যে, এই জায়গাটা নিয়ে আমার কনফিউশন হচ্ছে, এই জায়গাটা নিয়ে কনফিউশন। এখানে হচ্ছে একই জিনিসটাই, তীব্রতম জারক, ঠিক আছে দেখি। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম হচ্ছে শক্তিশালী বিজারক পদার্থ। আচ্ছা পর্যায়ে বলেছে, পর্যায়ে বলেছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি যদি পর্যায়ের কথা বলি, যদি শ্রেণীর কথা যদি না বলি, শ্রেণীর কথা বাদ দিয়ে দাও, এইটুকু মোলের মধ্যে তুমি আমাকে বলো যে সব থেকে বেশি শক্তিশালী জারক পদার্থ কোনটা, তাহলে সেটা হচ্ছে ক্লোরিন। এবং এইটুকু মোলের মধ্যে সব থেকে বেশি বিজারক ক্ষমতা তো হ্রাস পাচ্ছে, এবার যদি এগোয় তাহলে বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাহলে সব শক্তিশালী জারক পদার্থ হচ্ছে ক্লোরিন এবং শক্তিশালী বিজারক পদার্থ হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, বুঝতে পারলে না পারলে না। আমি শ্রেণী বরাবর এগোচ্ছি না এখন। একটা পর্যায়ে যে কটা মৌল আছে তার মধ্যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিনের মধ্যে আমরা যদি পর্যায়ে বরাবর এগোই তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাহলে শক্তিশালী জারক পদার্থ ক্লোরিন। জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাহলে লিথিয়ামের পরে বেরিলিয়ামের কমবে, তারপরে আবার বোরনের কমবে, তারপরে কার্বনের কমবে, নাইট্রোজেন কমবে, অক্সিজেন, ফ্লোরিন সব থেকে কমবে। শক্তিশালী কম বিজারণ ধর্ম আছে, তাহলে সব থেকে বেশি বিজারণ ধর্ম কার আছে বা বিজারক পদার্থকে, সেটা হচ্ছে লিথিয়াম। আচ্ছা, তাহলে উল্টো দিক থেকে যদি বলি তাহলে শ্রেণী বরাবর কি হয়ে গেল, উল্টোটা হবে, জারণ ধর্ম হ্রাস পাবে, বিজারণ ধর্ম কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে শ্রেণী বরাবর। যেমন আমি যদি তোমাকে বলি ফ্লোরিন, বা আমি যদি এটাই আঁকি, এটা যদি আঁকি বা এটা যদি বলি, এই কটা যদি বলি আমি মৌল শ্রেণী বরাবর, তাহলে এই বরাবর যদি বলি তাহলে কি হবে, জারণ ক্ষমতা কি হচ্ছে এই বরাবর হ্রাস পাচ্ছে। জারণ ক্ষমতা হ্রাস পাওয়া মানে কি, লিথিয়ামের থেকে সোডিয়ামের কম, সোডিয়ামের থেকে পটাশিয়ামের কম, তারপরে হচ্ছে কি রুবিডিয়ামের কম, তারপরে সিজিয়ামের সব থেকে কম, জারণ ক্ষমতা সব থেকে কম। তাহলে একটা শ্রেণী বরাবর সব থেকে জারণ ক্ষমতা কার কম, তাহলে জারণ ক্ষমতা যদি সব থেকে কম বলি সেটা হচ্ছে সিজিয়ামের। বিজারণ ক্ষমতা সব থেকে বেশি, তাহলে জারণ ক্ষমতা সব থেকে বেশি কার, লিথিয়ামের জারণ ক্ষমতা সব থেকে বেশি শ্রেণী বরাবর। সিজিয়ামের জারণ ক্ষমতা হচ্ছে সব থেকে কম। এবার যদি বিজারণ ধর্ম দিয়ে বলি তাহলে এই বরাবর কি হয়ে যাবে দেখো, এই বরাবর যদি এগোয় শ্রেণী বরাবর তাহলে জারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে মানে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই শ্রেণীতে সিএস হচ্ছে সব থেকে বেশি বিজারক পদার্থ, বিজারণ ক্ষমতা সব থেকে বেশি কি হয়ে যাবে, সিএস এর হয়ে যাবে এখানে। তাহলে এই হচ্ছে কি তোমাদের কনসেপ্ট, একটা মনে রাখবে তাহলে অল্টারনেট আরেকটা হয়ে যাবে। এবার তোমরা আমাকে বলবে, আমি এটাকে সংক্ষেপে এবার যতগুলো জিনিস আছে সংক্ষেপে আমি এবার বলে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে অ্যাটমিক রেডিয়াস, কমা ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাটমিক রেডিয়াস বললাম, ইলেকট্রন অ্যাফিনিটি বললাম, আর কি বললাম সেটা হচ্ছে কি তোমার অক্সিডেশন বা জারণ, পর্যায় বরাবর কি হবে, বাড়বে, জারণ বা জারণ যেটা বলবে। অ্যাটমিক রেডিয়াস কি হয়েছে, সরি এটা ভুল করলাম, ভুল করলাম, ইলেকট্রন অ্যাফিনিটি, রেডিয়াসটাকে বাদ দিয়ে দাও। ইলেকট্রনকে টানার ক্ষমতা বাড়ছে, অক্সিডেশন জারণ ক্ষমতা বাড়ছে, আর একটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, কি কি আছে একটু দেখে নিবে। তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে, ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে, ঠিক আছে ইলেকট্রন নেগেটিভিটি করো তাহলে।
অক্সিডেশন। চারটা জিনিস বললাম না, একটা হচ্ছে গিয়ে আয়নাইজেশন শক্তি, আয়নীভবন বিভব, বাড়ে। ঠিক আছে, আয়নাইজেশন এটাকে বলছে আয়নাইজেশন এনার্জি, আইই বলবো, আইই। এবার দেখো, এবার হয়ে গেছে। তাহলে কি কি পেলাম? এটা হচ্ছে শ্রেণী, এখানেও কি আছে? আই আছে। এখানেও কি আছে? ইলেকট্রন অ্যাফিনিটি আছে। এখানেও কি আছে? অক্সিডেশন আছে। এই বরাবর আছে। তাহলে পর্যায় বরাবর কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বাদ দিয়ে দাও। আমি কি বললাম? আয়নাইজেশন শক্তি। ঠিক আছে, প্রথম আয়নীভবন যেটা আমরা বলছিলাম আইই বললাম। ঠিক আছে, আয়নাইজেশন শক্তি আইই। তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে অক্সিডেশন বা জারণ বা জারক। তাহলে পর্যায় বরাবর কি হবে? এই তিনটে জিনিস বাড়ছে। আর একই রকমভাবে এগুলো যদি বাড়ে তাহলে শ্রেণী বরাবর এগুলো কী হবে? কমবে। শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা বলো, জারণ ধর্ম বলো, আয়নাইজেশন শক্তি বলো, সবই কিন্তু শ্রেণী বরাবর কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এক্সেপশনালটা কি? এক্সেপশনালটা হচ্ছে গিয়ে পর্যায় বরাবর সবগুলো তোমার বাড়বে, একটা জিনিস কমবে, সেটা হচ্ছে কি তোমার অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, এই বরাবর শুধু এই একটা, তাহলে এটা হচ্ছে এক্সেপশনালটা। শুধু মনে রাখবে যে অ্যাটমিক রেডিয়াস শুধু বাড়বে, অ্যাটমিক রেডিয়াস এই বরাবর পর্যায় বরাবর বাড়ে এবং অ্যাটমিক রেডিয়াস শ্রেণী বরাবর কি হয়? কমে। বোঝা গেল? হ্যাঁ। বেশ, আজকের ক্লাসটা এটুকুই থাকবে। তোমরা এবার তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা আরেকবার ভালো করে পড়ে নিয়ে, এই চ্যাপ্টার আরেকবার ভালো করে পড়ে নিয়ে কোশ্চেনগুলো দেখো। এরপর দিন শুধুমাত্র আমি একবার, কারণ আমার এখন আবার পড়ানো আছে, এরপর দিন আমি কি করব, শুধুমাত্র এবার একটু মৌলগুলো সম্পর্কে বলে দেবো। তোমাদের যে নোটটা আমি প্রোভাইড করবো সেই নোটটা একবার পড়ে নাও। আশা করি নোটের সমস্ত জিনিস লেখা আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু লেখা আছে। নোটটা পড়ে নাও। একটা ইংলিশে হতে পারে নোট, একটা হচ্ছে তোমাদের বেঙ্গলিতে আছে, দুটো মিডিয়ামে আছে এবং আলাদা আলাদাভাবে কিন্তু বোঝানো হয়েছে। তো নোটগুলো পড়ে নাও, তাহলে তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে। মৌলগুলোকে আমরা মুখস্থ করবো এবার পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিছু মৌল। আমি তো বলেছি 30টা, আমি তোমাকে 60টা 70টা এলিমেন্ট মুখস্থ করে দিব পর্যায় এবং শ্রেণী বরাবর। তাহলে মুখস্থ কী করে করবো তার ট্রিক্স আছে, সেটা বলে একবার বলে দিলে তোমরা বলতে পারবে। পর্যায় বরাবর এলিমেন্টগুলো বলতে পারবে, শ্রেণী বরাবর এলিমেন্টগুলো বলতে পারবে। শ্রেণী বরাবর আমরা বলে দেবো সমস্ত এলিমেন্টগুলো। তাহলে এর পর্যন্ত তোমাদের মানডে ক্লাস হবে, তোমরা টপিক বলে দিয়ে কী হবে, পর্যায় সারণীর সাথে কী পড়াবো ওটা বলে দিই। আজকে এটুকুই থাক। কেউ কোনো কিছু বলবে? দাদা রেকর্ডিং গুলো তাহলে দিয়ে দিও। হ্যাঁ, রেকর্ডিংটা আজকে রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের দেখবে অ্যাসিড বেস খাট থেকে আর বল গতি থেকে আমি কিছু কোশ্চেন অ্যান্সার করেছি, সেটার ভিডিও, সেটার একটা ভিডিও দেওয়া আছে। অ্যাসিড খাট লবণের দেখবে 3টে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো একটু দেখে নিও। আচ্ছা, ঠিক আছে।